আসসালামু আলাইকুম ভাই লোক। আমি কেন পূর্ব ইউরোপ এবং সার্বিয়ার জন্য পাসপোর্ট জমা নিচ্ছি না, তার কারণ হচ্ছে সার্বিয়ার বাজারটা নিয়ে স্ক্যাম শুরু হয়ে গেছে। আর যে বাজারটা নিয়ে আপনার স্ক্যাম শুরু হয়, ওইটাতে আসলে অতি উৎসাহিত হয়ে, অতি আবেগী হয়ে কাজ না করাটাই বেটার। যেমন এই বাজারটা নিয়ে আমি আপনাদেরকে দেখাই কিছু ফেক ওয়েবসাইট, ফেক পারমিট, ফেক অ্যাপ্রুভাল। এই যে দেখেন, এটা যেটা হইছে আমি নামটা দেখাচ্ছি না। এখানে দেখেন, নামটা দেখাইলে কারণ যার উনি আবার ওনার এজেন্টকে ধরবে পরে ঝামেলা। রিকোয়েস্ট সাবমিটেড, এই রিকোয়েস্ট সাবমিটেড আপনার অ্যাভেলেবেল রিকোয়েস্ট সাবমিটেড আপনার 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাসে কিন্তু পারমিট চলে আসতেছে, অনলাইন হচ্ছে, রিকোয়েস্ট সাবমিটেড হয়ে যাচ্ছে। এরপরে ফেক অ্যাপ্রুভাল, ফেক আপনার ফেক ওয়েবসাইট পর্যন্ত আছে। আপনাকে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে, আপনি ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি ওয়েবসাইটে ঢুকবেন। ওয়েবসাইটে ঢুকার পরে এরপরে আপনি নিজেও দেখবেন যে আপনার ফাইলটা কোন পজিশনে আছে, কিন্তু আপনি বোকা বনে যাবেন। কারণ আপনি যত বড় উচ্চশিক্ষিত হন না কেন, আপনি আদম লাইনে আদম ব্যবসায়ী হন, একজন প্রশিক্ষিত আদম ব্যবসায়ী অথবা একজন প্রশিক্ষিত ক্লায়েন্ট হন, আপনি কিন্তু আপনার এটা বোঝার কোনো সক্ষমতা না, কোনো ইয়ে থাকবে না যে এটা এটা একটা ফেক ওয়েবসাইট। তো আমি জাস্ট এখানে একটা ফেক ওয়েবসাইট আছে, আমি নামটাম দেখাইলাম না। কারণ আমি এটা নাম দেখাইলে পরে আবার যিনারা সরবরাহ করছেন ওনাদের মাটিতে বাড়ি দিলে গুণগাছিতে যাবে, পরে আমার উপরে চাপ আসবে, সেজন্য আমি দেখালাম। কিন্তু সার্বিয়ার যে ওয়েবসাইটটা, এটাকেও কিন্তু ক্লোন করা যায়, ক্লোন করা যাচ্ছে। এবং আপনার দেখেন, এটা কিন্তু এই ফাইলটা রিকোয়েস্ট অ্যাপ্রুভ আসছে, দেখছেন? রিকোয়েস্ট অ্যাপ্রুভ আসছে, এটাই কিন্তু ফেক ওয়েবসাইট। তো যারা আদম ব্যবসায়ী আছি, আমরা কখনোই নিজেরা আদম ব্যবসায়ী অথবা ক্লায়েন্ট যারা আছি, ওয়েবসাইটে আপনার ইমেল আইডি পাসওয়ার্ড লগ ইন করে অ্যাপ্রুভ চলে আসলে যে আপনার ভিসাটা 100% হবে, বিষয়টা কিন্তু তা না। আবার কিছু আপনার স্টিকের ভিসা অবিকল নকল, যেগুলা এয়ারপোর্টের মধ্যে মেশিনের ভিতর ঢুকে দিলেও কিন্তু মেশিনে কিন্তু আপনার ধরতে পারতেছে না, এরকম স্টিকের বিষয় হচ্ছে সার্বিয়ার ক্ষেত্রে। তো যেহেতু এই একটা বাজারে নিয়ে এত অহরহর স্ক্যাম হয়ে যাচ্ছে, সেহেতু আমি ব্যক্তিগতভাবে এই বাজারটাতে নতুন করে ফাইল ঢুকাতে আমি আগ্রহী নই। তবে হ্যাঁ, যারা কাজ করতেছে তারা কি করতে পারবে না? বাংলাদেশে গুটি গুটি কয়েকজন এজেন্ট, 5-7 জন এজেন্ট ডিরেক্টলি কাজ করতেছে। আর বাকি যারা আসি, বা আমরা যারা ম্যাক্সিমাম লোকই ছাগলের 3 নম্বর বাচ্চা ফাইল নিয়ে কিন্তু ওইসব জায়গায় দিচ্ছে। এখন যিনারা ডিরেক্টলি কাজ করতেছেন, ওনাদের কাছে ভ্যাকেন্সি আছে 100টা, ওনাদের কাছে পাসপোর্ট জমা হচ্ছে 2000, 2500, 3000। এখন ওনাদের নিজেদেরও কিন্তু ডিরেক্ট ক্লায়েন্ট আছে। এখন কি ওনারা কি নিজেদের ডিরেক্ট ক্লায়েন্টের কাজ করবে, নাকি যারা ভায়া হয়ে এজেন্টরা ফাইল দিচ্ছে ওনাদেরগুলা ক্লায়েন্টের কাজ করবে? তো সব কিছু মিলে সার্বিয়ার বাজারটাতে আমি সেজন্য যে পাসপোর্টগুলো আমার নেওয়া হয়েছে, আমি সেগুলা আমি আল্লাহ আল্লাহ করে আমি কাজ করে দেওয়ার চেষ্টা করতেছি। বাকি নতুন করে আমি আর কোনো কাজ করতেছি না, আমি ব্যাকলগ ছোটাচ্ছি না। এখন আসেন, আমরা যারা আদম ব্যবসায়ী আছি, আমরা কিভাবে প্রতারিত হচ্ছি, কিভাবে ঠকে যাচ্ছি। সাম্প্রতিক সময়ে আপনার আমাদের পল্টন এরিয়াতে অনেক পরিচিত মুখ, অনেক বড় বড় বিজনেসম্যানরা কিন্তু ধরা খেয়ে কট খেয়ে বসে আছেন। কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা অথবা ইউরোপের অন্যান্য দেশ, দেখা গেছে যে গতানুগতিক ধারায় পোল্যান্ড ভিসা দিচ্ছে না, আমরা পোল্যান্ডের জন্য পাসপোর্ট জমা নিয়ে ওয়ার্ক পারমিট এনে পরে ক্লায়েন্ট এবং নিজেরাও সর্বশান্ত হচ্ছি, ক্লায়েন্টকেও সর্বশান্ত করতেছি। তো এরকম অনেকে কট খেয়ে বসে আছেন। তো আমি বলবো, আমরা যারা আদম ব্যবসায়ী আছি, আমরা নিজেরা অত্যন্ত বিচক্ষণতার সাথে কাজ করতে হবে। যারা ক্লায়েন্ট আছে ওনারা কিন্তু আমাদেরকে বিলিভ করে ওনাদের স্বপ্নগুলো আমাদের হাতে তুলে দেয়। আমরা সেই জিম্মেদারি জায়গা থেকে আমরা যথাযথভাবে, ভালোভাবে, না জেনে না বুঝে কোনো দেশে যেন অতি আবেগী হয়ে, অতি উৎসাহিত হয়ে পাসপোর্ট না ঢুকাই। কারণ আমরা যদি ধরা খাই, আমাদের সাথে আমাদের যে ক্লায়েন্টগুলো আছেন ওনারা ধরা খাবেন। আবার আমি ক্লায়েন্টদের উদ্দেশ্যে বলবো, আমরা যারা কাজ করি, আমরা একটা দেশে ভালো সাকসেস আছে বলে যে আমরা সব কয়টা দেশ নিয়ে মার্কেটিং করলে সব কয়টা দেশে আমাদের সাকসেস হবে, বিষয়টা কিন্তু তা না। অথবা ওই সব কয়টা, আমরা যে কয়টা দেশ নিয়ে মার্কেটিং করব, ওই কয়টা দেশ আসলে বাংলাদেশিদেরকে কী পরিমাণ পাসপোর্ট ভিসা ডেলিভারি দিচ্ছে, আপনারা সেই বাজারে পাসপোর্ট জমা দেওয়ার আগে আপনারা ভালোভাবে দেখবেন। ধরেন আমি কথার কথা বললাম যে আমি রোমানিয়াতে হিউজ পরিমাণ কাজ করছি, কিন্তু এখন কিন্তু আমি আর কাজ করতে পারতেছি না, বা কাজ করতেছি না কেন? কারণ না, রোমানিয়া কিন্তু এখন ভিসার ইস্যু ভালো না। তো একটা জিনিস মনে রাখবেন যে ভুল সময় ভুল দেশ ট্রাই করা যাবে না। বা ধরেন আমি রোমানিয়াতে ভালো কাজ করছি বিদেয় যে আমি অন্যান্য দেশে ভালো কাজ করে দিতে পারবো, বিষয়টা তা না। আমরা যারা ইলেনে কাজ করি, আমাদের প্রত্যেকেরই একটা অথবা দুইটা দেশে আপনার ডিরেক্টলি সাকসেস লিঙ্ক আপ থাকবে। আর বাকি দেশগুলো হচ্ছে আমরা করার জন্য করতেছি বা করার জন্য করবো। এই জন্য কেউ একজন ভালো একটা দেশে কয়েক হাজার লোক বা কয়েকশো লোক পাঠাই দিলে সে অন্য দেশের জন্য যদি আপনাদের সাজেস্ট করে, আপনারা কিন্তু চোখ বন্ধ করে হুমড়ি খেয়ে ওখানে ঢালাওভাবে পাসপোর্ট জমা দিবেন না। তাহলে কিন্তু বিগত দিনে যে কাহিনীগুলো হয়েছে, ভবিষ্যতে কাহিনীগুলো হবে। আপনারা এমনও দেখবেন যে কিছু কিছু অফিসে 2000, 3000, 4000 পাসপোর্ট পাওয়া যাচ্ছে, কিন্তু আসলে ওনাদের ভ্যাকেন্সি নেই, ভ্যাকেন্সি ছাড়াই ওনারা এই পাসপোর্টগুলো নিয়ে মানুষের স্বপ্ন নিয়ে খেলা করছে। তো এটার জন্য কিন্তু কিছু আদম ব্যবসায়ী দেয়, আবার কিছু ক্লায়েন্টও দেয়। আপনারাও কেন অন্ধভাবে বিশ্বাস করতে যাবেন? বা আপনারা লাখ লাখ টাকা খরচ করে আপনারা ইউরোপ যাবেন, আপনারা কেন ঢালাওভাবে? আপনারা নিজেরাও তো একটু যাচাই বাছাই করে তারপর আপনারা কাজ করার দরকার ছিল। তো সব কিছু মিলে আমি একটা দেশে আমার সাকসেস রেট ভালো আছে, সাপোজ ধরেন আমার এখন ক্রোয়েশিয়াতে আমার সাকসেস রেট ভালো আছে। আমি যদি আগামী বছর যদি আমি পোল্যান্ড সম্পর্কে আপনাদেরকে বলি, আমি ক্রোয়েশিয়াতে ভালো লোক পাঠাইছি বিদায় আমি পোল্যান্ডে ভালো লোক পাঠাইতে পারবো, বা আমি 100% কাজ করে দিতে পারবো, সেটা কিন্তু
নিশ্চয়তা বহন করে না, কারণ এখানে এম্বাসি নির্ভর করবে, এম্বাসি বাংলাদেশ থেকে যদি ভিসা না দেয় আমি ওয়ার্ক পারমিট আনলে তো লাভ নাই। তো বিগত দিনে এই কাহিনীগুলো হয়েছে যে একজন লোক একটা দেশের ভালো সাকসেস পাইছে বিদায় অন্য দেশের সম্পর্কে বললেই কিন্তু আমরা বা আপনারা আমরা সবাই হুমড়ি খেয়ে পড়ে পাসপোর্ট জমা দিয়ে প্রতারিত হয়ে গেছি। তো আমি বলবো ইউরোপের বাজারে পাসপোর্ট জমা দিলে যারাই আছেন যেভাবেই আছেন আপনারা ভালোভাবে জেনে বুঝে তারপর পাসপোর্ট জমা দিবেন। বিশেষ করে চেষ্টা করবেন ভ্যাকেন্সির বাইরে কেউ পাসপোর্ট জমা নিতে চাইলে পাসপোর্ট জমা দিবেন না, তাহলে কিন্তু ধরা। হ্যাঁ, ভ্যাকেন্সির বাইরে আবার পাসপোর্ট জমা না নিলেও সেটা সমস্যা, কারণ ধরেন দেখা গেছে যে একটা লোকে 10টা 20টা বা 15টা পাসপোর্ট ওনারা রিজার্ভে রাখতেই পারে, কারণ হঠাৎ করে যদি ইউরোপ থেকে পাসপোর্ট চেয়ে বসে তখন যদি আবার রিজার্ভে পাসপোর্ট না রাখে তাহলে দিবে কোথা থেকে? সেজন্য এটার একটা লিমিটেশন থাকা দরকার। কিন্তু একেবারে ভ্যাকেন্সি নাই, ভ্যাকেন্সি ছাড়া 100 500 1000 পাসপোর্ট টেনে নেওয়া এটা কিন্তু অন্যায়। তো আপনারা যেখানে পাসপোর্ট জমা দিবেন জেনে বুঝে তারপরে পাসপোর্ট জমা দিবেন। কারণ আমি আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যেন অন্য কোনো আদম ব্যবসায়ী যেন ধরা না খায়, আর অন্য কোনো এজেন্ট বা ক্লায়েন্টও যেন ধরা না খায়। আমার কথাগুলো যদি কারো মনে কষ্ট লেগে থাকে বা কারো গায়ে লেগে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডিটি ফলো দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। তো আমি একটা কথা বলবো, 2024 সাল তো শেষ, 2025 সালে যারা ইউরোপের সেনজেনভুক্ত দেশে ট্রাই করবেন আপনারা ক্রোয়েশিয়ার জন্য আবেদন করেন, ভালো এজেন্সি পাইলে জমা দিয়ে দিন। আর পূর্ব ইউরোপের জন্য পাসপোর্ট জমা না দেওয়াটাই বেটার, কারণ পূর্ব ইউরোপে কিন্তু ঢালাওভাবে ভিসা দেয় নাই। হ্যাঁ, বাংলাদেশে পূর্ব ইউরোপের 2-1 জন ডিরেক্ট কাজ করে, যদি ওনাদের ভ্যাকেন্সি থাকে যাচাই বাছাই করে পাসপোর্ট জমা দিবেন। আদারওয়াইজ আমি বলবো যে পূর্ব ইউরোপের জন্য পাসপোর্ট জমা না দিয়ে আপনারা আরব দেশগুলোতে চলে যান, ওখান থেকে পরে আস্তে ধীরে ইউরোপ চলে যেতে পারবেন। কারণ বাংলাদেশ থেকে নতুন করে ইউরোপের জন্য পাসপোর্ট জমা দেওয়া মানে আপনি 1 বছর 1.5 বছরের জন্য আবার লক হয়ে যাওয়া, 1-1.5 বছর পরে গিয়ে আপনার রেজাল্ট সাকসেসও হইতে পারে আবার জিরো হইতে পারে, জিরো হইলে কিন্তু আপনার লাইফ শেষ। তো আমি এটাই বলবো, আমার কথাগুলো আমলের নিয়ে ভালোভাবে যদি আপনারা দিল দামাগে বসে যদি কাজ করেন আশা করি আপনারা প্রতারিত হবেন না, বা আপনারা দীর্ঘদিনের জন্য বেকার বসে থাকতে হবে না ইউরোপের বাজারে পাসপোর্ট ঢুকিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু।